আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদের এই রাইসা খান লিরা, এটা কার আইডি? স্যার আমার স্যার আমার আপুর ফোন তো স্যার ওই নামাইছে পরে স্যার আমি রিজাম করে নিচ্ছি আবার। সবাই ভালো আছো বয়েজ? সবাই ভালো আছো বয়েজ? জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, জি ভালো স্যার, আছি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো তাহলে এখানে বলছে 2016 সালের জুন মাসে ব্যবসায় শুরু করেন। 1 তারিখে 20,000 টাকা নগদ নিয়ে আসলেন। 15,000 টাকা পণ্যদ্রব্য আর 10,000 টাকা ব্যাংক জমা ব্যবসায় আনয়ন করেন। যা যা আনয়ন করেন তার সমষ্টি হবে মূলধন। শুরুতে যা আনয়ন করেন
তার সমষ্টিকে বলে মূলধন। তাহলে এখানে এই ব্যক্তির মূলধন হবে মোট 20,000, 15,000 আর 10,000 মিলে মোট 35 আর 10 45,000 টাকা তার মূলধন হবে। সরকারি সঞ্চয়পত্র ক্রয় করছে 20,000, এটা এক ধরনের বিনিয়োগ। এখানে বিনিয়োগ নামে একটা সম্পত্তি বাড়ে আর নগদ কমে যায়। বিনিয়োগ নামে সম্পত্তি বাড়ে আর নগদ কমে। মেশিন ক্রয়ের জন্য পরিবহন ভাড়া প্রদান 4,000। কোনো মেশিন ক্রয়ের জন্য পরিবহন ভাড়া দিলে মেশিন বা যন্ত্রপাতির মূল্য বাড়ে। কারণ তুমি একটা মেশিন বিদেশে কিনলা, তারপর এটা নিয়ে আসার যে বহন খরচ, এটা দিয়ে তোমার ওই যন্ত্রপাতির মূল্য বেড়ে যাবে আর নগদ কমে যাবে। নগদে মেশিন ক্রয়, এখানেও যন্ত্রপাতি বাড়বে আর নগদ কমে যাবে। আর এখানে আবার কিছু বকেয়া আছে, বকেয়া সহ তার যন্ত্রপাতির মূল্য বাড়বে। তুমি একটা যন্ত্রপাতি কিনলে 1 লাখে, আর বললা যে ঠিক আছে আমি পরে দিচ্ছি 20,000, তাহলে তোমার মোট যন্ত্রপাতির মূল্য কত দাঁড়াবে? তুমি একটা যন্ত্রপাতি ক্রয় করলা 1 লাখ টাকায়, আর বললা যে আমি পরে দিচ্ছি 3,000 টাকা, তাহলে তোমার মোট যন্ত্রপাতির মূল্য কত দাঁড়াবে? 1,03,000। এই কারণে বকেয়া দিয়ে যন্ত্রপাতির মূল্য বৃদ্ধি পাবে। তারপর আছে বকেয়া সংস্থাপন মজুরি। বকেয়া সংস্থাপন, মেশিন সংস্থাপন মজুরি দিলেও যন্ত্রপাতির মূল্য বেড়ে যায়। আর বকেয়া যেহেতু আছে, তার মানে তার একটা দায় বেড়ে যাবে। বকেয়া থাকার কারণে তার একটা দায় বাড়বে। অন্যদিকে মেশিনের মূল্য বা যন্ত্রপাতির মূল্য বাড়বে 4,000। পণ্য বিক্রয় নগদে আর চেকে আছে। পণ্য বিক্রয় দিয়ে নগদ বাড়বে, চেক দিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর বিক্রয়ের জন্য আয় হবে। জীবন বীমা প্রিমিয়াম নগদে 500 টাকা এবং চেকে 300 টাকা প্রদান করা হলো। জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে একটা ব্যক্তিগত খরচ। ব্যক্তিগত খরচ দিলে উত্তোলন ডেবিট হয়, আর নগদ কমে যাবে 500 টাকা, চেকে দেওয়ার ফলে ব্যাংক ব্যালেন্স কমে যাবে 300 টাকা। কারবার হতে নগদ উত্তোলন 1,500, এটাও এক ধরনের উত্তোলন। পণ্য উত্তোলন করছে, তাহলে পণ্য কমে যাবে, পণ্য বাড়লে হয় ক্রয় ডেবিট, পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট। আর কারবার থেকে নগদ উত্তোলন করছে, এই জন্য উত্তোলন ডেবিট হবে। ক্রয়ে জিজ্ঞেস করছে যে যন্ত্রপাতির মূল্য কত। 4 তারিখের যে লেনদেন আছে, এটা দিয়ে যন্ত্রপাতির মূল্য বাড়বে। ক্রয়ের উত্তরটা দেখো তাহলে। ক্রয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? 4-এর ক্রয়ের উত্তর দেখতে পাচ্ছ? Yes, sir. এখানে মেশিন ক্রয়ের পরিবহন ভাড়া দিলে 4,000 টাকার যন্ত্রপাতির মূল্য বাড়বে। আবার নগদে মেশিন কিনছে 6,000 আর 3,000 টাকা বকেয়া আছে, এখানে মোট যন্ত্রপাতির মূল্য বেড়ে যাচ্ছে 9,000। আবার বকেয়া সংস্থাপন মজুরি আছে 4,000,
এটা দিয়েও যন্ত্রপাতির মূল্য বেড়ে যাবে। এই জন্য এই 4,000 টাকা বাড়বে, তাহলে টোটাল যন্ত্রপাতির মূল্য হবে 17,000 টাকা। এখানে কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। প্রশ্ন থাকলে বলো, যদি এখানে কোনো প্রশ্ন থাকে কারো। স্যার স্যার এটা 4,000 9,000 4,000 কিভাবে হলো? এখানে তো আপনি লিখছেন 6,000, বকেয়া 3,000, সংস্থাপন মজুরি 4,000। 6,000 আর 3,000 মিলে 9,000, আর মেশিন সংস্থাপন মজুরি বকেয়া আছে 4,000, তাহলে টোটাল। আর পরিবহন ভাড়া প্রদান করছে মেশিন ক্রয়ের জন্য 4,000 টাকা, তাহলে টোটাল যন্ত্রপাতির মূল্য বেড়ে যাবে 4,000। মেশিন ক্রয়ের জন্য দিছে 6,000, বকেয়া আছে 3,000, এখানে বাড়বে মোট 9,000। বকেয়া মেশিন সংস্থাপন মজুরি 4,000 দেওয়া হলো, তাহলে টোটাল 13,000 আর 4,000 17,000 টাকা যন্ত্রপাতির মূল্য বেড়ে যাবে। কে যেন হাত তুললা? অন্য কারো প্রশ্ন আসছে? হুম, স্যার বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার তাহলে স্যার এটা লেনদেনটা কিরকম হবে স্যার? এটা কোন লেনদেন? স্যার নগদ 50,000 টাকা দিয়ে হুম, নগদ 50,000 কি বললা? নগদ 50,000 দিয়ে কি বললা বলো? নগদ 50,000 দিয়ে কিছু বললা? স্যার নগদ 50,000 টাকা দিয়ে একটি ব্যাংকে হিসাব খোলা হলো, তাহলে স্যার এটার লেনদেনটা কেমন হবে? স্যার খোলা হলে ব্যাংক ব্যালেন্স বাড়ে, নগদ কমে যায়, ক্রেডিট হবে। ব্যালেন্স বাড়ার কারণে ব্যাংক ডেবিট, আর নগদ কমে যায় এই জন্য ক্রেডিট। ব্যাংক ব্যালেন্স বাড়ার কারণে ব্যাংক ডেবিট হবে, আর নগদ কমে যাচ্ছে এই জন্য নগদান ক্রেডিট হবে। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার এই যে ব্যবসার ব্যাংকের একটা হিসাব খোলা আছে, তাহলে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন, তাহলে এটা কি মানে ব্যবসায় প্রভাব ফেলবে? অবশ্যই, ব্যবসার টাকা থেকে যদি মালিক উত্তোলন করেন তখন উত্তোলন ডেবিট হবে, আর যদি ব্যাংক থেকে উত্তোলন করেন তখন ব্যাংক ব্যালেন্স কমে যাবে, ব্যাংক ক্রেডিট হবে। আর নগদ যদি উত্তোলন করেন নগদ কমে যাবে, তখন নগদান ক্রেডিট হবে। জি স্যার, বুঝছি। এরপরে চারের ক্ষয়ে বলছে মেশিন ক্রয়ের পরিবহন ভাড়া 4,000 দিচ্ছে। এখানে বলছে যে এখানে কি কি হিসাব জড়িত আছে। একদিকে যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি বেড়ে যাবে আর নগদ কমে যাবে, তাহলে একটা হিসাব জড়িত আছে যন্ত্রপাতি হিসাব, আর নগদ কমে যাওয়ার কারণে জড়িত আছে নগদান হিসাব। যন্ত্রপাতি বাড়ার কারণে যন্ত্রপাতি হিসাব জড়িত আছে, আর নগদ কমে যাবে এই জন্য নগদান হিসাব জড়িত আছে। নগদে মেশিন ক্রয় 6,000 আর বকেয়া হচ্ছে 3,000, এখানে মোট যন্ত্রপাতি বেড়ে যাবে 9,000 টাকা,
আর নগদ কমে যাওয়ার কারণে নগদান হিসাব জড়িত আছে। আর বকেয়া হওয়ার কারণে প্রদেয় হিসাব জড়িত আছে। বকেয়া মানে প্রদেয়, প্রদেয় হিসাব আর একটা জড়িত আছে। যন্ত্রপাতি বেড়ে যাচ্ছে, এই জন্য যন্ত্রপাতি ডেবিট, যন্ত্রপাতি সম্পদ হিসাবের মধ্যে পড়ে। নগদ কমে যাচ্ছে, নগদান হিসাব একটা জড়িত আছে। প্রদেয় হচ্ছে দায়, এই জন্য প্রদেয় হিসাব জড়িত আছে। বকেয়া মেশিন সংস্থাপন মজুরি, এখানে যন্ত্রপাতি হিসাব বেড়ে যাবে আর বকেয়া থাকার কারণে প্রদেয় হিসাব বেড়ে যাবে। যন্ত্রপাতি হিসাব পড়বে সম্পদ হিসাবের মধ্যে আর প্রদেয় হিসাব পড়বে দায় হিসাবের মধ্যে। পণ্য বিক্রয় 4,000 এবং 5,000 টাকা নগদে আছে, এখানে নগদ বেড়ে যাবে, এই জন্য নগদান হিসাব জড়িত আছে। আর এখানে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য ব্যাংক হিসাব জড়িত আছে। আর বিক্রয়ের জন্য আয় হবে, বিক্রয় হিসাব জড়িত আছে। বিক্রয় হিসাব পড়ে আয় হিসাবের মধ্যে। তাহলে এখানে যন্ত্রপাতি হিসাব পড়তেছে সম্পদ হিসাবের মধ্যে। জড়িত হিসাব মানে হিসাবের যে শ্রেণীবিভাগ আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, এর মধ্যে কোনটা কোন হিসাব এটা বলতে হবে। জড়িত হিসাব মানে কি কি হিসাব জড়িত আছে এগুলোই বলতে হবে। যন্ত্রপাতি যেমন পড়ে সম্পদ হিসাবের মধ্যে, নগদান পড়ে সম্পদ হিসাবের মধ্যে, প্রদেয় দায় হিসাবের মধ্যে, প্রদেয় বকেয়া ঋণ এগুলো পড়ে দায় হিসাবের মধ্যে। বিক্রয় হচ্ছে, বিক্রয় পড়ে আয় হিসাবের মধ্যে। এই আলোচনা যতদূর হলো, এখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলো কারো। বয়েজ, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। আছে কারো প্রশ্ন আছে? এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। এরপরে বলছে জাবেদা নির্ণয় করো। জাবেদা না, ঠিক এখানে বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তারপর সব লেনদেনের আবার ডেবিট ক্রেডিট চাওয়া হয়নি। প্রশ্নে বলছে যে 8 থেকে 25 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 8 থেকে শুধু 8 থেকে 25 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাতে হবে। 8 থেকে 25 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাবা। 8 থেকে 25 তারিখের লেনদেনের যখন ডেবিট ক্রেডিট বলবে তখন জাবেদার ঘর টানার প্রয়োজন নাই, যে জাবেদার ঘরের ভিতরে যে দেখাতে হবে তা না। যখন ডেবিট ক্রেডিট বলবে আর যখন বলবে জাবেদা প্রস্তুত করো, তখন জাবেদা ঘরের ভিতরে সবকিছু দেখাতে হবে। জাবেদা প্রস্তুত করো বললে
ডেবিট ক্রেডিট বলার কারণে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী লেনদেনের একটাকে ডেবিট বলবো, একটাকে ক্রেডিট বলবো। খুঁজে বের করে বলতে হবে। তুমি কলম কিনে নিয়ে আসলা, তাহলে তোমার কি হবে? কলমের জন্য তোমার ব্যয় হবে আর নগদ কমে যাবে। কলমের জন্য কাগজ, কলম, পেন্সিল, রাবার এগুলোকে বলে মনিহারি সংক্রান্ত ব্যয়। তো ব্যয় যে জন্য হয় মনিহারি ডেবিট হবে, আর নগদ কমে যাচ্ছে এই জন্য নগদান ক্রেডিট হবে। ঠিক তেমন লেনদেন থেকে খুঁজে বের করবা যে কোনটা কোনটা ব্যয়। ওই অনুযায়ী যে কোনো কারণে ব্যয় হলে ডেবিট হবে, ভাড়া দিলে ভাড়া ডেবিট হবে, বীমা সেলামি দিলে বীমা সেলামি ডেবিট হবে। পণ্য ক্রয় যদি করো তাহলে ক্রয়ের জন্য ব্যয় হয়, তখন ক্রয় ডেবিট হবে। যখন পণ্য ক্রয় করবা তখন ক্রয়ের জন্য ব্যয় হবে, এই জন্য ক্রয় ডেবিট হবে। ভাড়া দিলে ভাড়া ডেবিট হবে। অন্যদিকে আয় যে কারণে হবে, যেমন আয় প্রধানত বিক্রয়ের জন্য হয়, তখন বিক্রয় হিসাব ক্রেডিট হয়। বিনিয়োগের সুদ পাওয়া গেলেও আয় হয়, তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট হয়। যখন যেটা জন্য আয় হয় সেটা হয় ক্রেডিট। আর সম্পত্তি দায়ের যে সূত্র, যে কোনো সম্পদ বাড়লে ওটা ডেবিট হয়। মনে করো যন্ত্রপাতি বাড়লো, তখন যন্ত্রপাতি ডেবিট হবে। কলকবজা বাড়লো মনে করো, তখন কলকবজা ডেবিট হবে। নগদ বেড়ে গেল, তখন নগদান ডেবিট হবে। এইভাবে ডেবিট করা লাগবে। অন্যদিকে মনে করো যন্ত্রপাতি কমে গেল, সম্পদ কমলে ক্রেডিট, যে কোনো সম্পদ কমলে ক্রেডিট হয়। যন্ত্রপাতি যদি কমে যায় তাহলে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে। যদি নগদ কমে যায় নগদান হিসাব ক্রেডিট হবে। ব্যাংক ব্যালেন্স যদি কমে যায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আবার ব্যাংক ব্যালেন্স যখন বেড়ে যাবে তখন ব্যাংক হিসাব ডেবিট হবে। অন্যদিকে দায়, দায় যদি বেড়ে যায় দায় হিসাব ক্রেডিট হবে। দায়ের মধ্যে নিশ্চয় মনে আছে প্রদেয়, ঋণ, এগুলো হচ্ছে দায়। প্রদেয়, ঋণ এগুলো হচ্ছে দায়ের মধ্যে যাবে। দায় বাড়লে ক্রেডিট, এই জন্য প্রদেয়, ঋণ এগুলো দায়ের মধ্যে যাবে। আবার যখন প্রদেয় বা বকেয়া পরিশোধ করে দিবা তখন দায় যেহেতু কমে যাবে এই জন্য প্রদেয় তখন ডেবিট হবে। ঋণ গ্রহণ করলা, তখন ঋণের জন্য দায় বেড়ে যাবে, ঋণ ক্রেডিট হবে। কিন্তু ঋণ যদি পরিশোধ করে দাও তখন ঋণ ডেবিট হবে। এইভাবে ডেবিট ক্রেডিট হবে। মালিকানা সত্ত্বের যে সূত্র, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে, তখন মূলধন ক্রেডিট হয়। আবার যদি টাকা তুলে নেয়, উত্তোলন যদি করে, তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়, তখন উত্তোলন ডেবিট হয়। তো এখানে প্রথম যে লেনদেন বলা আছে বকেয়া মেশিন সংস্থাপন মজুরি, এটা দিয়ে মেশিন সংস্থাপন মানে মেশিনের একটা কোনো অংশ বাড়াচ্ছ তুমি, মেশিনের মূল্য বেড়ে যায় এই জন্য যন্ত্রপাতি ডেবিট হবে। আর বকেয়া থাকার কারণে প্রদেয় ক্রেডিট হবে। যন্ত্রপাতি ডেবিট সম্পদ বাড়ার কারণে, আর প্রদেয় ক্রেডিট দায় বাড়ার কারণে। পণ্য বিক্রয় নগদে হচ্ছে কে?
এক্ষেত্রে নগদ বেড়ে যাচ্ছে আর ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে, এই জন্য নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, আর বিক্রয়ের জন্য আয় হচ্ছে, এর জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। তাহলে কোনো লেনদেনে এমনও হতে পারে যে দুইটা ডেবিট থাকতে পারে, দুইটা ক্রেডিট থাকতে পারে। এটা প্রভাব অনুযায়ী লিখতে হবে। জীবন বীমা প্রিমিয়াম নগদে ও চেকে প্রদান করা হলো। জীবন বীমা প্রিমিয়াম একটা ব্যক্তিগত খরচ। যদি প্রতিষ্ঠান থেকে জীবন বীমা প্রিমিয়াম ব্যক্তিগত খরচের টাকা পরিশোধ করে, তার মানে এটা এক ধরনের উত্তোলন। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, এই জন্য উত্তোলন ডেবিট হবে। আর নগদ কমে যাচ্ছে, এই জন্য নগদান ক্রেডিট হবে। আর ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক ক্রেডিট হবে। উত্তোলন ডেবিট, নগদ কমে যাচ্ছে, নগদান ক্রেডিট, ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক ক্রেডিট। আবার বিশেষ প্রয়োজনে কারবার থেকে আবার নগদ উত্তোলন করছে 1500, আর পণ্য উত্তোলন করছে 600 টাকা। উত্তোলন করলেই মালিকানা সত্ত্ব কমে যায়, এই জন্য উত্তোলন ডেবিট হবে। নগদ কমে যাচ্ছে, এই জন্য নগদান ক্রেডিট হবে। আর পণ্য উত্তোলন করার কারণে ক্রয় ক্রেডিট হবে। পণ্য যদি উত্তোলন করে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে। পণ্য বাড়লে ক্রয় ডেবিট হয়, আর পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট হয়। এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলো? বয়েজ, এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলো? হাই স্যার। কোনো প্রশ্ন আছে কারো? স্যার জীবন বীমাটা একটু বুঝাই দিবেন। এটা হচ্ছে তার ব্যক্তিগত খরচের টাকা প্রতিষ্ঠান থেকে দিছে। এটা এক ধরনের উত্তোলনের মতো। মালিকানা সত্ত্ব এটা দিয়ে কমে যায়। মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে, তখন মূলধন ক্রেডিট হয়। আর এটা দিয়ে মালিকানা সত্ত্ব কমে যায়, এই জন্য উত্তোলন ডেবিট হবে। সাথে সাথে নগদ কমে যাচ্ছে, এই জন্য নগদান ক্রেডিট। আর চেকে প্রদান করা হলো, তাহলে ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে বলো, এরপরে আর কার কি প্রশ্ন আছে বলো? স্যার একবার প্রশ্ন আর কয়ের উত্তরের পেজটা খুলবেন, আমি একটু স্ক্রিনশট নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছ প্রশ্নটা? জি স্যার। স্যার এবার কয়েকটা স্যার নিয়েছি। তাহলে আবার দেখো, প্রশ্ন এটা ছিল, স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এটা ছিল প্রশ্ন। এই প্রশ্ন দেখে কারো কিছু বলার থাকলে বলো। হ্যালো বয়েজ, এই প্রশ্ন থেকে কারো কিছু বলার থাকলে বলো। এখান থেকে কারো কিছু বলার আছে? তারপরে ছিল কয়ের উত্তর। কয়ের উত্তর থেকে কোনো কোশ্চেন যদি কারো থাকে বলো। স্যার আমার প্রশ্ন থেকে একটা কোশ্চেন ছিল। বলো। স্যার যদি প্রারম্ভিক মূলধনে শুধু নগদ আর আসবাবপত্রের মানে যন্ত্রপাতির একটা হিসাব দেওয়া থাকে, তাহলে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে কি মানে জানুয়ারির 1 তারিখে যদি আরেকটা লেনদেন দেওয়া থাকে, তাহলে কি প্রারম্ভিক মূলধন আর ওই লেনদেন সহ মূলধন ফুল মূলধনটা ধরবো? হ্যাঁ, যা যা নিয়ে আসবে তার সমষ্টি হবে মূলধন।
এখানে যেমন যা দেখতেছো, এখানে মূলধন কত? 20,000, 15,000 আর 10,000 মিলে এখানে মূলধন হচ্ছে 45,000। তিনটা মিলে হচ্ছে মূলধন 45,000। তিনটা মিলে মূলধনের পরিমাণ হচ্ছে 45,000। স্যার আমাদের বইয়ে একটা প্রশ্ন আছে যেখানে আহ, মানে প্রারম্ভিক মূলধন হিসেবে 1,20,000 আর আসবাবপত্র বলছে 70,000 টাকা। আবার ওই দিনই একটা লেনদেন দেওয়া জানুয়ারির 1 তারিখে 50,000 টাকা নিয়ে ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে প্রারম্ভিক মূলধনে শুধু নগদ আর আসবাবপত্র আর স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে কি ওই জানুয়ারির 1 তারিখের 50,000 টাকাটাকেও ধরতে হবে? না, জানুয়ারি 1 তারিখে ওটা নিয়ে আসেনি, যেহেতু শুধু 1 তারিখেরটা ধরতে হবে। 1 তারিখে যা যা নিয়ে আসলো তার সমষ্টি আসবে শুধু প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে। 1 তারিখে এসে যে আবার জমা দিল, ওটা প্রারম্ভিক মূলধন নির্ণয়ে আসবে না। আর কোনো প্রশ্ন করো বয়েজ? 10,426 আব্দুল তাওয়াব। 10,426 শুনতে পাচ্ছ? তাওয়াব শুনতে পাচ্ছ তুমি? হ্যালো? 10,426 তাওয়াব শুনতে পাচ্ছ? তারপর কায়াসুক। কায়াসুক শুনতে পাচ্ছ? আইডি নাম্বার 151007 8। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমার কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। এর আগে আরেকজনকে জানতে চাইলাম, সে কোনো উত্তর করেনি। তো এখানে তোমার 1 তারিখে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, 1 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট কি কি হবে মনে হয় তোমার? স্যার 2016 সালের জুন মাসের 1 তারিখ 20,000 টাকা নগদ, 15,000 টাকার পণ্যদ্রব্য এবং স্যার 10,000 টাকার ব্যাংক জমা ব্যবসা। স্যার 20 টাকা নগদান হিসাব স্যার ডেবিট হবে। হুম। তারপরে স্যার আপনি স্যার কি আমাকে ডাকছিলেন? না, তোমার 15,000 টাকার পণ্যদ্রব্য স্যার, এটাতে স্যার হবে স্যার আর নগদান হিসাব ক্রেডিট আর পণ্যদ্রব্যের হিসাব ডেবিট। তারপর আর স্যার লাস্টেরটা ব্যাংক জমা স্যার, তাহলে স্যার লাস্টেরটা হবে স্যার আপনার এই টাকা স্যার নগদান হিসাব ডেবিট ক্রেডিট আর ব্যাংক হিসাব ডেবিট। তোমার আরো প্র্যাকটিস বাড়াতে হবে অনেক। কলেজ নম্বর 12,878 এলহাম। এলহাম শুনতে পাচ্ছ? এলহাম শুনতে পাচ্ছ? এলহাম কি শুনতে পাচ্ছ? আরাফ 13,021 কলেজ নম্বর। 13,021 কলেজ নম্বর। আরাফ শুনতে পাচ্ছ? আরাফ শুনতে পাচ্ছ তুমি? মেহেদি হাসান 12,877 কলেজ নম্বর। 12,800 মেহেদি হাসান। কথা বলার কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। এর আগে 2-3 জন কোনো উত্তর করেনি।
তুমি বলো 1 তারিখের জন্য ডেবিট ক্রেডিট কি কি হবে? স্ক্রিনে দেখতে পাচ্ছ? Yes, sir. স্যার স্যার 20,000 টাকা ডেবিট। কি হিসাব ডেবিট করবা? $20,000 জন্য কি হিসাব ডেবিট করবা? টাকা ডেবিট। হুম? স্যার নগদান হিসাব ডেবিট। বলো, বলতে থাকো। স্যার স্ক্রিন থেকে সরে গেল। তারপরে ছিল পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য 5,000 টাকা। স্যার তাহলে পণ্য স্যার পণ্য হিসাব ডেবিট। হুম? এখানে নগদ বেড়ে যাবে, নগদান ডেবিট হবে, বুঝছো? পণ্যদ্রব্যের জন্য ব্যয় হবে, পণ্যদ্রব্যের জন্য ব্যয় হওয়ার কারণে ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে পণ্যদ্রব্যের জন্য ব্যয় হওয়ার কারণে। ব্যাংকে জমা ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব। পণ্যদ্রব্যের জন্য ব্যয় হচ্ছে, তো এই জন্য ক্রয় ডেবিট হবে। ব্যাংক ব্যালেন্স বাড়লে ব্যাংক ডেবিট হবে। স্যার স্ক্রিন থেকে তো সরে গেল। আর স্যার মূলধন প্রশ্ন তো সরে গেল স্ক্রিন থেকে। মূলধনের জন্য মূলধন ক্রেডিট হবে। ক্লিয়ার? Yes, স্যার। এইভাবে দেখাতে হবে। নগদান ডেবিট, পণ্যের জন্য ক্রয় ডেবিট, ব্যাংক জমার জন্য ব্যাংক ডেবিট, আর এখানে পুরো টাকাটা মূলধন স্বরূপ নিয়ে আসা হলো, এর জন্য মূলধন ক্রেডিট হবে। এই যে প্রবলেম স্ক্রিনে দেখলাম, এগুলোর সব লেনদেনের জাবেদা করে রাখবা। এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের পরবর্তী ক্লাসের জন্য। আমি জানতে চাইবো যত যে লেনদেন দেখছো না, এর সবগুলোর জন্য জাবেদা করে রাখবা। ক্লিয়ার? যারা অংশগ্রহণ করলা তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ ইসলাম
হ্যালো বয়েজ, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। তোমাদের যে সিলেবাস বই আছে সেখানে সিলেবাস দেখেছো? তোমাদের বিভিন্ন পরীক্ষা সামনে আসছে, সিলেবাস গুলো দেখেছো? ডিআরএমসি একাডেমিক ক্যালেন্ডারে যে সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাস গুলো দেখেছো তোমরা? দেখেছি স্যার। তো এই সিলেবাসে সিটির সিলেবাস আছে, অর্ধবার্ষিকের সিলেবাস আছে, ওই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছ? জি স্যার। আর তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, হোমওয়ার্ক গুলো করেছো? তোমাদের গ্রুপে বন্ধের আগে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল না? হ্যাঁ স্যার, সম্পূর্ণ করা হয়নি, করতেছি এখনো। ওই হোমওয়ার্ক গুলো করতে থাকো, হোমওয়ার্ক গুলো পাঠাতে হবে, ইমেল করতে হবে, আমার ইমেল নম্বরে ইমেল করা লাগবে, বুঝছো? হোমওয়ার্ক গুলো আমার ইমেল নম্বরে মেল করা লাগবে। আর কয়দিন লাগতে পারে ওই হোমওয়ার্ক গুলো করা? আনুমানিক কয়দিন লাগতে পারে? বয়েজ, এটা শেষ করতে স্যার আর সামনে শনিবার রবিবার পারবো ইনশাল্লাহ। সামনে শনি রবিবারে পারবা? তো এই হোমওয়ার্ক গুলো করে এই যে আমি একটা ইমেল নাম্বার দিচ্ছি, এই ইমেল নাম্বারে ইমেল করবা। ইমেল নাম্বারে ইমেল করে দিবা। ইমেল নাম্বারটা আমি দিচ্ছি, এটা দেখে নাও। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, দেখো ইমেল নাম্বার দেখতে পাচ্ছ? ভয়েস স্ক্রিনশট নিয়ে নাও ইমেল নাম্বারের। জি স্যার, দেখা যায়। কি লেখা আছে একজন পড়ো দেখি। ঠিক আছে স্যার,
mgm99999999@gmail.com। এই ইমেল নম্বরে হোমওয়ার্ক যেগুলো করেছো, হোমওয়ার্ক গুলোর ছবি উঠিয়ে এই ইমেল নম্বরে, আজকে হচ্ছে মঙ্গলবার, আগামী মঙ্গলবারের মধ্যে পাঠাতে হবে। কি বললাম শুনতে পেয়েছো? জি স্যার। ছবিগুলো কি পিডিএফ করে পাঠাবো? পিডিএফ না করলেও হবে, পিডিএফ করলেও হবে, পিডিএফ না করলেও হবে। হোমওয়ার্ক যেগুলো আমি গ্রুপে দিয়েছিলাম সেই হোমওয়ার্ক গুলো করে ছবি উঠিয়ে ইমেল করে দিতে হবে। যে এখন যে একটা ইমেল নাম্বার দেখতে পাচ্ছ না, এই ইমেল নম্বরে আগামী মঙ্গলবারের মধ্যে ইমেল করতে হবে। ক্লিয়ার? শুনতে পেয়েছো? সাব্বির, সাব্বির কি বললাম, সাব্বির কি বললাম বলো তো তাহলে। আমাদের যে হোমওয়ার্ক দিছিলেন ওইগুলা আগামী মঙ্গলবারের মধ্যে এই জিমেল নম্বরে পাঠাতে হবে। ছবি উঠিয়ে, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে। পিডিএফ করতে পারো নাও পারো, তাতে প্রবলেম নাই, কিন্তু আগামী মঙ্গলবারের মধ্যে পাঠাবা। ক্লিয়ার? জি স্যার। কমল শুনতে পাচ্ছ? 15,152 ইয়েস স্যার। 41। কি বললাম তাহলে হোমওয়ার্ক পাঠানোর ব্যাপারে? মঙ্গলবারের মধ্যে স্যার ওই জিমেল বা ইমেলের মাধ্যমে পাঠাই দিতে ছবি তুলে। জিমেলের স্ক্রিনশট নিচ্ছ? জি স্যার, জি স্যার। এই নম্বরে আগামী মঙ্গলবারের মধ্যে পাঠাতে হবে। আর আজকের আমাদের আলোচ্য বিষয় যেটা, এটা দেখো। আজকের আলোচ্য বিষয়, এখানে কিছু লেনদেন দেওয়া আছে। লেনদেনের মধ্যে বলতেছে যে কায়েস নামে একজন লোক, উনি নগদ 1,55,000 টাকা আর 25,000 টাকা ঋণ মুদ্রিত মূলধন সহ বানিলেন। তার মানে ওনার ঋণ আছে, ঋণ আছে হচ্ছে 25,000 টাকা। ধারে ক্রয় 14,600, কারবারি বাট্টা 2,000। মানে ধারে ক্রয় করা হচ্ছে, আবার কারবারি বাট্টা ক্রয়ের সময় কারবারি বাট্টা পাওয়া যায়, কারবারি বাট্টা পাওয়া গেছে 2,000। আবার বলা আছে 5 তারিখে কারবারি বাট্টা পাওয়া গেল 3,000। কলকবজার পরিবহন ব্যয় প্রদান 5,000। কলকবজা ক্রয় করে পরিবহন ব্যয় প্রদান করা হয়েছে। কলকবজা ক্রয় করে পরিবহন ব্যয় প্রদান করলে খেয়াল রাখবা যে কলকবজার মূল্য বেড়ে যায়। কারণ তুমি একটা সম্পত্তি মনে করো কিনলা, 50,000 টাকায়, তোমার নিয়ে আসার খরচ হলো 2,000 টাকা। তাহলে তোমার মোট কত টাকা কলকবজার মূল্য হবে? 50,000 টাকা কিনলা, 2,000 টাকা পরিবহন খরচ হলো। তাহলে তোমার কলকবজার মূল্য এখন কত দাঁড়াবে? 52,000। এই জন্য খেয়াল রাখবা কলকবজার পরিবহন ব্যয় দিয়ে কলকবজার মূল্য বৃদ্ধি পাবে। ব্যাংক চার্জ 1200, মানে ব্যাংক যে তোমাকে বিভিন্ন সুবিধা দিচ্ছে, তোমার টাকা সংরক্ষণ করে রাখতেছে, তোমাকে চেক বই দিচ্ছে, বিভিন্ন সুবিধা দিচ্ছে, এই জন্য ব্যাংক তোমার কাছ থেকে 1,200 টাকা কেটে নিচ্ছে। এটা তোমার জন্য ব্যয়। চেয়ার টেবিল ক্রয় করলে, চেয়ার টেবিলকে মানুষ বলে আসবাবপত্র, একদিকে আসবাবপত্র বেড়ে যাবে, অন্যদিকে আসবাবপত্র বেড়ে যাবে, অন্যদিকে
নগদ কমে যাবে। তারপর চেক ব্যাংকে জমা দেওয়া হলো বলছে, চেক ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় আর নগদ কমে যায়। চেক ব্যাংকে জমা দিলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় আর নগদ কমে যায়। বেতন প্রদান করা হয়েছে কিছু ৩,৪০০ টাকা, এটা ব্যয়, এবং বকেয়া আছে ১,০০০ টাকা, মানে ১,০০০ টাকা পরিশোধ করা হয়নি। এখন তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় কয়ের উত্তর দেখতে পাচ্ছ? কয়ের উত্তর দেখতে পাচ্ছ এখন? জি স্যার। মূলধনের একটা সূত্র আছে, মূলধন নির্ণয়ের মূলধন সমান সম্পদ বিয়োগ দায়। সম্পদ থেকে দায় বাদ দিলে হয় মূলধন। এখানে মোট ১,৫৫,০০০ টাকা নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ব্যবসা শুরুর দিন এই ব্যক্তির দায় আছে, মানে ঋণ, যেটা মানুষ পাবে তার কাছ থেকে ২৫,০০০। তাহলে সম্পদ থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন হবে ১,৩০,০০০। সম্পদ থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন হয়ে যাচ্ছে ১,৩০,০০০ টাকা। তাহলে মূলধন নির্ণয়ের সূত্র কি? মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে মূলধন সমান সম্পদ বিয়োগ দায়। এই সূত্র দিয়ে মূলধন নির্ণয় হচ্ছে। হয় বলা হচ্ছে হিসাব সমীকরণে প্রভাব লিখো। হিসাব সমীকরণটা কেউ বলতে পারবা? হিসাব সমীকরণ কি ছিল? A equal to L plus E. ইকুয়াল টু এল প্লাস ই বা ওই যাই বলো একই কথা। হিসাব সমীকরণে প্রভাব মানে যে কোনো লেনদেন দিয়ে এ, এল আর ওই বা ই এর উপরে কি প্রভাব পড়ে, প্রভাব মানে বাড়ে না কমে, এটাই বলতে হবে। প্রথমে যেমন বলা হচ্ছে নগদ ১,৫৫,০০০ টাকা আনয়ন করা হলো, তাহলে নগদ বেড়ে যাচ্ছে কত? নগদ বেড়ে যাচ্ছে ১,৫৫,০০০। অন্যদিকে ঋণ, ঋণ হচ্ছে দায়ের মধ্যে পড়ে বা এল এর মধ্যে পড়ে, তাহলে এল বৃদ্ধি পাবে কত? ২৫,০০০। এল বৃদ্ধি পাবে ২৫,০০০। আর এখানে যে মূলধন নিয়ে আসা হলো ১,৩০,০০০, মূলধন নিয়ে আসলে স্বত্বাধিকার বা ই বৃদ্ধি পায়। কারণ স্বত্বাধিকার নির্ণয়ের সূত্র কেউ বলতে পারবা? স্বত্বাধিকার নির্ণয়ের সূত্র কি ছিল? স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র একজন বলো দেখি। স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র একজন বলো। C plus R minus EX minus D. এই যে কে বললা এটা? সাব্বির, জি সাব্বির স্যার। বললা। এখানে জি স্যার। এই যে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার নির্ণয়ের সূত্র বললা, এখানে আছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তার মানে সি এর মান বসালে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। এই জন্য বলা হচ্ছে ই বৃদ্ধি পাবে ১,৩০,০০০। কারণ মূলধন হচ্ছে ১,৩০,০০০, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এই পর্যন্ত তোমাদের যতটুকু আলোচনা করলাম, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বয়েজ নো স্যার। থাকলে বলতে পারো।
আছে কারো কোনো প্রশ্ন? তখন যতটুকু আলোচনা হলো তারপরে যেটা বলা হচ্ছে যে ধারে ক্রয় করছে 1,46,000, কারবারি পাট্টা 2,000। কারবারি পাট্টা কোনো লেনদেন না। কারবারি পাট্টা মানে পণ্য ক্রয়ের সময় যে ছাড় পাওয়া যায় এবং যে টাকা তোমার দিতে হবে না, এটাই হচ্ছে কারবারি পাট্টা। কারবারি পাট্টা যেহেতু লেনদেন না, এজন্য তার কোনো প্রভাব হবে না। ধারে ক্রয় দিয়ে তোমার ব্যয় হচ্ছে, ব্যয় দ্বারা বা মালিকানা সত্ত্ব কি হবে? ওই যে ইকুয়েশনে আছে মাইনাস থাকার কারণে এর মান বা ব্যয়ের মান যখনই বসাবা তখন বাম দিকের মালিকানা সত্ত্ব বা কমে যাবে। অন্যদিকে ধারে ক্রয় এটা দায়। দায় মানে কিছু লোক টাকা পাবে, 1,46,000 টাকা পাবে। কিছু লোক টাকা পায় যদি, তাহলে এর পরিমাণ বৃদ্ধি পাবে। এইভাবে প্রভাবগুলো বলতে হবে। এইভাবে প্রভাব না বলে আরো একভাবে বলা যায়। ইচ্ছা করলে তোমাদের বইতে যে বিবরণী ছক আছে, ওই বিবরণী ছক অনুযায়ী ইচ্ছা করলে প্রভাবগুলো বলতে পারো। বিবরণী ছকের ভিতরে পুরো ঘরগুলো টেনে, নগদের ঘর, মালিকানা সত্ত্বের ঘর, সম্পদের ঘর, এগুলো টেনে তারপর ওইসব সম্পদের ঘরে যদি সম্পদ কমে যায় সম্পদের ঘরে মাইনাস করবা, মালিকানা সত্ত্ব যদি বাড়ে মালিকানা সত্ত্বের ঘরে প্লাস করবা। ওইভাবেও করে দেখাতে পারো। তারপরে বলা হচ্ছে কারবারি বাট্টা পাওয়া গেল। কারবারি বাট্টা পেলে এটা কোনো লেনদেন না, এই জন্য কারবারি বাট্টা কোনো লেনদেন না থাকার কারণে কোনো প্রভাব পড়বে না। যেগুলো কোনো লেনদেন না সেগুলো দিয়ে হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়ে না। তারপরে বলা হচ্ছে কলকবজার পরিবহন ব্যয় প্রদান। পরিবহন ব্যয় প্রদান করলে কলকবজার মূল্য আরো বৃদ্ধি পায়। তুমি একটা কলকবজা দূরে কিনলা, তারপরে ওটা নিয়ে আসার জন্য কিছু খরচ হলো। নিয়ে আসার জন্য কিছু খরচ হলো তোমার, তাহলে কলকবজার মূল্য বৃদ্ধি পাবে। এ কারণে এই বৃদ্ধি পাবে একদিকে, অন্যদিকে তোমার ক্যাশ টাকা কমে যাবে। ক্যাশ কমলে তাকে কি বলে? ক্যাশ টাকা অন্যদিকে কমে যাবে, ক্যাশ এর মধ্যে পড়ে, তাই না? ক্যাশ টাকা এর মধ্যে দেখাতে হয়। এই জন্য বলা হচ্ছে এ বৃদ্ধি পাবে, এ হ্রাস পাবে। এখানে এখন এতটুকু থেকে কি প্রশ্ন আছে বলো? এই খ নাম্বার থেকে কারো কোনো জিজ্ঞাসা আছে? বয়েজ? ক নম্বর থেকে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। এরপরে গ নম্বরে যেটা দেখা যাচ্ছে জাবেদা করতে বলছে। জাবেদা করতে বললে ডেবিট ক্রেডিট নির্ণয় করে বইতে দেখবা নির্দিষ্ট ঘর আছে, ওই ঘরের ভিতরে
সবকিছু লিখে দেখাতে হয়। নির্দিষ্ট ঘরের ভিতরে জাবেদার যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী লিখতে হবে। এখানে লেনদেন অনেকগুলোই আছে, কিন্তু প্রশ্নে যে কয়টা লেনদেনের জাবেদা দেখাতে বলবে সে কয়টাই দেখাবে। প্রশ্ন এখানে বলছে দেখো 1 থেকে 8 তারিখের জাবেদা দেখাও। তাহলে 1 থেকে 8 তারিখের জাবেদা দেখাতে হবে। সবগুলো জাবেদা দেখাতে বলেনি, শুধু বলছে 1 থেকে 8 তারিখের জাবেদা। 1 তারিখের লেনদেনে যেটা বলছে জাবেদা নির্ণয়ের সূত্র মনে আছে তোমাদের? জাবেদা নির্ণয়ের সূত্র তায়াসুক ইমাম 1510078 শুনতে পাচ্ছ? তায়াসুক ইমাম শুনতে পাচ্ছ? তায়াসুক ইমাম জাবেদা নির্ণয়ের যে সূত্র ছিল সম্পদ বাড়লে ডেবিট, 1 তারিখের লেনদেন দিয়ে নগদ টাকা বেড়ে যাচ্ছে, এজন্য নগদান ডেবিট হবে। দায় বাড়লে ক্রেডিট, এখানে ঋণ খাতে দায় আছে, দায় বেড়ে যাচ্ছে, এই জন্য ঋণ ক্রেডিট 25,000। আর মালিক মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে। জাবেদার সূত্র অনুযায়ী মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, এই জন্য মূলধন ক্রেডিট হচ্ছে 1,30,000। এরপর 2 তারিখ ধারে ক্রয় ছিল, ধারে ক্রয় করুক আর নগদে ক্রয় করুক এটা ব্যয়, ব্যয়ের কারণে ক্রয় হিসাব ডেবিট হবে 14,600। আর এখানে পাওনাদার, ধারে ক্রয়ের কারণে পাওনাদার বেড়ে যাবে, এই জন্য পাওনাদার ক্রেডিট হবে 14,600। ধারে ক্রয়ের কারণে দায় বাড়ে, পাওনাদারের জন্য দায় বেড়ে যাচ্ছে, এই জন্য পাওনাদার ক্রেডিট হবে 14,600। কলকবজা পরিবহন ব্যয় প্রদান করলে কলকবজার মূল্য বৃদ্ধি পায়, যেহেতু কলকবজার জন্য সম্পদ বেড়ে যাচ্ছে এজন্য কলকবজা হিসাব ডেবিট 5,000। আর নগদ কমে যাচ্ছে এই জন্য নগদান ক্রেডিট 5,000। কলকবজা বেড়ে যাচ্ছে 5,000, পরিবহন ব্যয় দিলে নগদ টাকা কমে যাবে, এই জন্য নগদান ক্রেডিট 5,000। এইভাবে লিখে তারপর ডেবিট এবং ক্রেডিট যোগ করলে সমান হবে জাবেদার ক্ষেত্রে। এই গ নম্বর থেকে কার কি প্রশ্ন আছে বলো? গ নম্বর থেকে কোনো প্রশ্ন আছে কারো? বয়েজ আছে কারো প্রশ্ন বলো? গ নম্বর থেকে এবার তাহলে আমাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে
কমল 152041। কমল শুনতে পাচ্ছ? কমল শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, কমল শুনতে পাচ্ছ? কমল, আরিফুর রহমান 10420। জি স্যার। থ্যাংক ইউ, রেসপন্স করার জন্য ধন্যবাদ তোমাকে। যদি স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, এখানে 11 তারিখের লেনদেনের জাবেদা কি লিখবা? 11 তারিখের লেনদেন দিয়ে তোমার কাছে মনে করো জাবেদা জিজ্ঞেস করা হলো, তখন তার উত্তর কি বলবা? জি স্যার, ব্যাংক চার্জ 1200 টাকা। হ্যাঁ, এটা জাবেদা কি বলবা? পারবা বলতে? না স্যার। মেহেদি হাসান 12877। মেহেদি হাসান 12877। মেহেদি হাসান, মেহেদি হাসান শুনতে পাচ্ছ? ওয়ান টু এইট ডাবল সেভেন। শুনতে পাচ্ছ? কাজী সারোয়ার হাসান 12880। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথা বলার জন্য ধন্যবাদ তোমাকে। 11 তারিখে জাবেদা কি হবে বলো? স্যার 11 তারিখের জাবেদা হবে স্যার ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জের যে ঘটনা, সেটা হচ্ছে ব্যাংক চার্জ ধরলে ব্যয় হয়, এর জন্য ব্যাংক চার্জ ডেবিট হবে। অন্যদিকে তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে। ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে যাবে, এই জন্য ব্যাংক চার্জ ক্রেডিট হবে। নগদান ক্রেডিট না করে করবা ব্যাংক হিসাব ক্রেডিট আর ব্যাংক চার্জ হিসাব ডেবিট। মনে থাকবে? জি স্যার। জি স্যার। ব্যাংক চার্জের ক্ষেত্রে ব্যাংক তোমার জমা কমিয়ে দিবে। যখনই ওরা কোনো চার্জ করবে, তোমার যত জমা আছে জমার পরিমাণ ব্যাংক কমিয়ে দিবে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এরপর শাওন বলো 12886। শাওন শুনতে পাচ্ছ? 12886। শাওন, ওয়ান টু ডাবল এইট সিক্স। শাওন শুনতে পাচ্ছ? ওয়ান টু ডাবল এইট সিক্স। শাওন, শাওন তো রেসপন্স করে না। ইর্তিজা রহমান 12889। ইর্তিজা রহমান 12889।
12889 ইত্তিজা রহমান। স্যার বলো। ক খ গ এর উত্তরগুলো একটু আনেন, স্ক্রিনশট নিব। ক দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিনশট নিছি। খ হ্যাঁ দেখা যায় স্যার, স্ক্রিনশট নেওয়া হয়েছে। গ দেখতে পাচ্ছ? জি স্যার, হয়েছে স্যার। আর কোনো প্রশ্ন থাকলে বলো আজকের আলোচনা থেকে তোমাদের। আরো যদি কোনো কোশ্চেন থাকে বলো। আছে কারো কোনো কোশ্চেন আছে বলো। ভয়েস। এখানে যা দেখা যাচ্ছে আনাপ 16183, আনাপ শুনতে পাচ্ছ? আনাপ আনাপ শুনতে পাচ্ছ? রায়ান, রায়ান শুনতে পাচ্ছ? হ্যালো রায়ান। শাহরিয়ার তুর্য, শাহরিয়ার তুর্য শুনতে পাচ্ছ? শাহরিয়ার তুর্য শুনতে পাচ্ছ? আবদিন 12891, ফাদ্দিন। ওয়ান টু নাইন সেভেন ফোর ইশাদ। জি স্যার। শুনতে পাচ্ছ? অনেকক্ষণ পর তুমি রেসপন্স করলা, এই জন্য ধন্যবাদ অনেক। তাহলে আজকের যা বললাম এটা তুমি শুরুতে ছিলা জি স্যার। যে তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া ছিল এটা ইমেল করতে হবে আমার ইমেল নাম্বারে স্ক্রিনশট নিচ্ছ? জি স্যার। এটা খেয়াল রাখবা, এটা ইমেল করতে হবে। ইমেল নাম্বারটা আপনার ইমেইলে একটা আরেকবার দিলে একটু ভালো হয়। ইমেল নাম্বার এখন তো একটু স্ক্রিনশট নিব। ইমেল নম্বর এখন দেখতে পাচ্ছ? ইমেল নাম্বার আবার হ্যাঁ স্যার, ইমেল নাম্বার নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ?